বাজেট 2025-26 নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। জনাব জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাচ্ছি এবারের বাজেট কেমন হলো এবং সাধারণ জনগণ আসলে বাজেট থেকে কি পেল? বাজেট যদি একটা মুদ্রা হিসাবে আমরা ভাবি, এটার দুটা সাইড আছে। ব্যয়ের দিক থেকে বাজেটটাকে আমি বলবো মোটামুটি ভাবে গতানুগতিক। মানে আমরা যেই পথে চলছিলাম সেই পথেই আছি, দুই এক বড় ধরনের কোনো চমক নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ছোটখাটো অনেক কিছুই আছে। আর অর্থায়নের দিক থেকে আমি বলবো এটা একদিকে উচ্চাভিলাষী, মানে মোট যে 5,64,000 কোটি টাকার যে লক্ষ্য, এটা খুবই উচ্চাভিলাষী। তবে পদক্ষেপের দিক থেকে বলবো সাহসী। জি, সেক্ষেত্রে আসলে জনগণ আসলে বাজেট থেকে কি পেল, সার্বিকভাবে কি মনে হচ্ছে আপনার কাছ আচ্ছা, থেকে? জনগণের ক্ষেত্রে আপনার মানে এখানে তো একটু ভেঙে দেখতে হবে, কারণ নানা ধরনের জনগণ আছে। তা আমরা যদি একেবারে দরিদ্র পর্যায় থেকে শুরু করি, তাহলে সেখানে দরিদ্র মানুষকে লক্ষ্য করে সুনির্দিষ্ট যে কর্মসূচিগুলো ছিল, যেখানে অনেকটা মানে প্রচুর সংখ্যা ছিল কিন্তু কার্যকারিতা পাওয়া যাচ্ছিল না, তো সেটাকে সুসংহত করে যেন 140টা কর্মসূচিকে 100 নিচে নামিয়ে আনা এবং তার মধ্যে 38টাকে বেশি গুরুত্ব দেওয়া, যেগুলো দরিদ্র মানুষকে লক্ষ্য করে কর্মসূচিগুলি দেওয়া হয়েছে। তো সেইগুলোর উপর গুরুত্বের কথা বলা হয়েছে এবং বরাত মানে ভাতা এবং আওতা বৃদ্ধির কিছু উদ্যোগ বাজেটে আছে। এটা একেবারে নিম্ন পর্যায়ে যারা হতদরিদ্র, ধরেন 2-3 কোটি মানুষ সাথে এতে আছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এবার আমরা দেখছি দেশীয় অর্থনীতি থেকে বড় অঙ্কের ঋণ নেবে সরকার, এতে করে বেসরকারি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কি আছে? সম্ভাবনা তো অবশ্যই আছে, কারণ এখানে যে লক্ষ্যটা ঘাটতির 2,26,000 কোটি টাকা, তার মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার টার্গেট প্রায় 1,01,000 কোটি টাকার বেশি। তো সেইটা আমাদের ধরেন ডিপোজিট গ্রোথ যদি এর দ্বিগুণ না হয়, যেটা গত বছর হয়নি, 1,40,50,000 কোটি টাকার মতো ডিপোজিট গ্রোথ আমরা এই চলতি অর্থ বছরে দেখতে পাচ্ছি। তো আগামীতে যদি এটা না বাড়ে, তাইলে কিন্তু আপনি যে আশঙ্কাটা করছেন যে এর ফলে ব্যক্তি খাতে ঋণ প্রবাহের উপরে একটা চাপ সৃষ্টি হবে কিনা, কারণ সেখানে ট্রেজারি বিলের রেট বেড়েও যেতে পারে, আর সেটা বাড়লে তো ব্যক্তি খাতে ঋণ দেওয়ার আগ্রহটাও কমে যায়, কারণ ওগুলি তো ঝুঁকিবিহীন। আর বিভিন্ন মহল থেকে কর্মুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করলেও অর্থ উপদেষ্টা তিনি বাড়াননি। এতে করে তো করদাতারা কোনো রকম সুখবর পাচ্ছে না আসলে। না, একটা তো হলো যে আগামী অর্থ বছরে আপনি যখন নিয়ে দেবেন, এটার তো 3,75,000-এ ওঠানো হয়েছে, 3,50,000 যেটা ছিল, তো সেইটা তো বাড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে মানে যারা করদাতা তাদের জন্য তো কোনো সুখবর আসলে থাকছে না। করদাতাদের ক্ষেত্রে যেমন ধরেন ফার্স্ট টাইম যারা রিটার্ন ফাইল করবে, সেখানে যে একটা মিনিমাম ট্যাক্স দিতে হতো, সেটা কিন্তু কমানো হয়েছে। কাজে এখানে নতুন করদাতা যোগ করার জন্য ইনসেনটিভটা একটু বাড়ানো হয়েছে। তবে আপনি পার্সোনাল ইনকাম ট্যাক্সে যদি এই যে রেইটের কাঠামোতে যে সংস্কারটা করা হয়েছে, যে 3,50,000কে 3,75,000 উঠানো হলো, তারপরের 3 লাখে আগে যেখানে 5%-এর মতো ছিল, ওটা এখন 10% করা হয়েছে। জি, আবার একেবারে সর্বোচ্চ পর্যায়ে 30 যেটা চার্জ করা হয়, ওইটার স্তরটা নামানো হয়েছে। জি। তো সেই হিসাবে এই মধ্যবিত্তের উপরে আয়করের হারটা এই যেটা অব্যাহতির সুবিধা তো মধ্যবিত্তরাও পাবে, কাজে নেট খুব একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে বলে আমার মনে হয়, সুবিধা অসুবিধা যেটাই বলেন না কেন, জি, দুদিক থেকে। জনাব জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।